মন্ত্রণালয়ের ব্রিফিং, উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে যা বলল ভারত। এদিকে উপদেষ্টার মৃত্যু, বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন ডক্টর ইউনূস। মাগুরায় ফের দুপক্ষের সংঘর্ষ, আহত 7। জানাবো বেড়েছে খুন, ছিনতাই, ডাকাতি, হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। এবং সর্বশেষ জানাবো ইসলামী ব্যাংকগুলোতে তারল্য সংকট কী কারণে, জানালো কেন্দ্রীয় ব্যাংক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং, উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যে যা বলল ভারত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেছেন, এই ধরনের বক্তব্য জনসমক্ষে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে। এর আগে গত 5ই ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন যে ভারতকে শেখ হাসিনার পদত্যাগে ভূমিকা রাখা ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে। এ নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি উল্লেখিত পোস্টটি ইতোমধ্যে মুছে ফেলা হয়েছে, তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে জনসমক্ষে মন্তব্য করার সময় তাদের আরও সতর্ক থাকা উচিত। দীর্ঘ 16 বছর প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সাম্প্রতিক আন্দোলন, বিক্ষোভ এবং নিরাপত্তা হুমকির কারণে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। গত 5ই আগস্ট সহিংস জনতা নিরাপত্তা হুমকির মুখে তিনি একটি সামরিক বিমানে করে ঢাকা ত্যাগ করেন। এরপর থেকে মূলত তাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে নানাজনে কথা বলা শুরু করেন। এরই মধ্যে তার নামে বহু সংখ্যক মামলাও দায়ের হয়েছে সারা দেশে। উপদেষ্টার মৃত্যু, বিমানবন্দর থেকে হাসপাতালে ছুটে গেলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকালে দুবাই থেকে ঢাকায় অবতরণের পরপরই উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর জানতে পারেন ডক্টর ইউনূস। প্রয়াত উপদেষ্টাকে শেষে শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টা। এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তার আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন শীর্ষ আইনজীবী, তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। বাংলাদেশের সাবেক এই অ্যাটর্নি জেনারেল দীর্ঘদিন ধরে আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি 2008 সাল থেকে 2009 সালের জানুয়ারি পর্যন্ত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তার কয়েক দশকব্যাপী দীর্ঘ জনসেবার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হাসান আরিফ একজন উজ্জ্বল আইনজীবী হিসেবে এবং ভিন্ন মতাবলম্বী, ভিন্ন মতের কণ্ঠস্বর ও আমাদের সমাজের প্রান্তিক মানুষের মানবাধিকার রক্ষায় তার সক্রিয় ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। মাগুরায় ফের দুপক্ষের সংঘর্ষ, আহত 7। মাগুরা সদর উপজেলার বেরুইল পলিতা ইউনিয়নের বেরুইল গ্রামের স্বেচ্ছাসেবক দলের এক সদস্যকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষ অন্তত 7 জন। ভাঙচুর করা হয়েছে বেশ কিছু বাড়িঘর। বেড়েছে খুন, ছিনতাই, ডাকাতি, হিমশিম আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঢাকা সহ সারা দেশে বেড়েছে খুন, ছিনতাই ও ডাকাতির ঘটনা। রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কোনোভাবেই পরিস্থিতি সামলাতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রকাশ্য দিবালোকে রাজধানী ঢাকার অদূরে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে ডাকাত দলের সদস্যরা। পরে অবশ্য 3 ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারীদের হাতে নিহত হচ্ছেন সাধারণ মানুষ। সন্ধ্যা হলেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে। চুরি ডাকাতের ঘটনা নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুনের ঘটনা বেড়েছে। লেক, নদী বা খোলা মাঠ থেকে উদ্ধার হচ্ছে লাশ। যৌথ বাহিনীর বিশেষ অভিযান, র্যাব, পুলিশের তৎপরতা কোনো কিছুই কাজে আসছে না। পরিস্থিতি স্বাভাবিক করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি ইমানুল হক সাগর বলেন, প্রতিটি ঘটনাতেই পুলিশই কুইক রেসপন্স করেছে। আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে, বিচারের জন্য আদালতে সোপর্দ করা হচ্ছে। একই সঙ্গে প্রোঅ্যাক্টিভ পুলিশিং এর জন্য পেট্রোলিং ও ভিজিলেন্স বাড়ানো হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সারা দেশে পুলিশ অ্যাক্টিভ রয়েছে। মোহাম্মদপুর সেক্রেটেরিয়েটের 6 নম্বর সড়ক দিয়ে কোচিং সেন্টার থেকে বাসায় ফিরছিলেন হাসিব। ব্যস্ত সড়কে ধারালো অস্ত্র ঠেকিয়ে 4 জন ছিনতাইকারীকে তার কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন থাকলেও এগিয়ে আসেনি কেউ। যাবার সময় ছিনতাইকারীরা তাকে মারধরও করে। হাসিব জানান, ছিনতাইকারীরা হঠাৎ তার পেটে চাপাতি ঠেকিয়ে মোবাইল ও মানিব্যাগ নিয়ে গেছে। 16 ডিসেম্বর রাত 11টায় আসাদ গেট এলাকায় যানজটে আটকে আছে অসংখ্য গাড়ি। এর মধ্যে 3 যুবকই চাপাতি হাতে ঘুরে বেড়াচ্ছে শিকারের খোঁজে। এক পর্যায়ে একটি প্রাইভেট কারের জানালা থেকে ছো
মেরে মোবাইল নিয়ে চলে যায় তারা। মাজহারুল ইসলাম মহসিন নামে এক ব্যক্তি সেই দৃশ্য ভিডিও করে ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 11 ডিসেম্বর মধ্যরাতে দারুস সালাম থানার মাজার রোডের শিমুলতলা আবাসিক এলাকায় বাসায় ফিরছিলেন সংবাদকর্মী আসাদুজ্জামান। অফিসের গাড়ি থেকে নেমে গলির মধ্যে ঢুকতেই 3 যুবক ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে থাকে। তিনি ধস্তাধস্তি করে কোনোভাবে অস্ত্রধারীদের কাছ থেকে মুক্তি পান। আসাদুজ্জামান জানান, সাধারণত ছিনতাইকারীরা আটকালে বা অস্ত্রের মুখে জিম্মি করলে টাকা ও মোবাইল চেয়ে থাকে, কিন্তু তারপরও অতর্কিত আক্রমণ হয়েছে। আক্রমণকারীরা ছিনতাইকারী নাকি অন্য কোনো উদ্দেশ্যে তার উপর আক্রমণ করেছিল তিনি বুঝে উঠতে পারেননি। পুরনো ঢাকার বলদা গার্ডেনের সামনে 13 ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের শিকার হন এখন টিভির সংবাদকর্মী জাহিদ হাসান। তিনি জানান, সকাল 10টার দিকে তিনি নারিন্দার বাসা থেকে রিকশাযোগ্য অফিসের দিকে যাচ্ছিলেন। চাপাতি নিয়ে এক মোটরসাইকেলের 3 আরোহী ছো মেরে তার মোবাইল ফোন নিয়ে যায়। রাতে সায়দাবাদ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে হাফেজ কামরুল হাসান নামে এক যুবক নিহত হন। এর আগে 16 ডিসেম্বর হাতিরঝিল এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মোহাম্মদ রাকিব নামে এক গার্মেন্টস কর্মী নিহত হন। এই ঘটনার একদিন আগেই একই এলাকায় ছিনতাইকারী ছুরিকাঘাতে মারাত্মক আহত হন হাবিবুল্লাহ হাবিব নামে আরেক যুবক। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। সংশ্লিষ্টরা জানান, রাজধানী ঢাকায় এখন ছিনতাইকারী আঁকড়া হয়ে গেছে। অলিগলিতে ধারালো অস্ত্র হাতে ছিনতাইকারীরা ওত পেতে থাকে, কাউকে একা পেলে আক্রমণ করে বসে। শুধু রাতে নয়, প্রকাশ্য দিবালোকেও ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীরা দলবদ্ধভাবে অটোরিকশা নিয়ে নগর জুড়ে ঘুরে বেড়ায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বলেন, ছিনতাইয়ের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। রাজধানীর প্রতিটি এলাকায় আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান এবং গ্রেপ্তার অভিযান চলছে। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার আন্দোলনে অতিরিক্ত বল প্রয়োগ করতে গিয়ে নাজুক অবস্থা তৈরি হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর। দেশের 4 শতাধিক থানায় হামলা হয়েছে, তখন এতে 44 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ডিমোরালাইজড হয়ে গেছে, সেই ধকল কাটিয়ে তাদের নতুন করে সাজানো হচ্ছে। আগে যারা অপারেশনাল দায়িত্বে ছিলেন তাদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে, এর প্রভাব পড়েছে। পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, আগে যারা ঢাকার গোয়েন্দা বিভাগে বা ক্রাইম জোনে দায়িত্বরত ছিল তারা ঢাকার অপরাধ জোন এবং ক্রাইম ট্রেন সম্পর্কে জানতো। এজন্য অপরাধ নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হতো কম। কিন্তু নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তা বা সদস্যদের অপরাধের ধরন ও অপরাধীদের শনাক্ত করতে একটু সময় লাগছে। এছাড়া শুরুর দিকে পেট্রোলিং কম ছিল বলে অপরাধ বেড়েছিল, ক্রমান্বয়ে পেট্রোলিং বাড়ানো হচ্ছে। ঢাকার পুলিশ কমিশনার যে কোনো ঘটনায় সাহায্য প্রার্থী হিসেবে কেউ থানায় গেলে যেন ফিরে না যান সে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে কোনো জিডি নথিভুক্ত হওয়ায় 1 ঘন্টার মধ্যে রেসপন্স করার নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু ছিনতাইয়ের ঘটনায় এখনো মামলা না নিয়ে জিডি নিতে আগ্রহী থানা পুলিশ। রাজধানীর আদাবরের শেখেরটেক 6 নম্বর সড়কে ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল ও মানিব্যাগ খোয়ান হাসিব। আদাবর থানায় গিয়ে ঘটনা জানালে থানা পুলিশ তাদের জিডি করার পরামর্শ দেয়। পরে তারা জিডি করে ফিরে আসেন। 11 ডিসেম্বর দুষ্কৃতকারীদের হামলায় আহত সংবাদকর্মী আসাদুজ্জামান জানান, তিনি থানায় অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ অভিযোগ নিলেও তা নথিভুক্ত করা হয়নি। দারুস সালাম থানার ওসি তাকে জানিয়েছেন, প্রাথমিক তদন্ত শেষে মামলা নথিভুক্ত করা হবে। পুরনো ঢাকায় ছিনতাইকারীরা কবলে পড়া জাহিদ হাসান জানিয়েছেন, থানা পুলিশ কোনো তৎপরতা দেখাবে না, তাই তিনি থানা শরণাপন্ন হননি। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান, এরকম হওয়ার কথা নয়। প্রতিটি ছিনতাই বা ধর্তব্য অপরাধের ঘটনায় মামলা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্য পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, থানা পুলিশ সেই পুরনো অভ্যাসে রয়েছে। যার থানায় মামলা বেশি তার জবাবদিহি